বসুধৈব। উইলিয়াম সিডনি পটার, যার ছদ্মনাম ও হেনরি, অনুবাদ বিমল মিত্র। বসুধৈব। সিঁদেল চোরটা টপ করে জানলার ভেতরে ঢুকে পড়ল। তারপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। সুদক্ষ সিঁদেল চোররা কখনো তাড়াহুড়ো করে না। বাড়িটা ভদ্রলোকদের বাসস্থান। সামনের দরজার কাঠের বোর্ড আর বস্টনের আছাঁটা আইভিলতা দেখে চোরটা বুঝল বাড়ির গৃহিণী বোধহয় এখন কোনো সমুদ্রের ধারের বাড়ির গাড়ি বারান্দায় বসে একজন ভদ্রলোকের সঙ্গে গল্প করছেন। ভদ্রলোকটি সহানুভূতিশীল, তার মাথায় একটা নৌকো চালাবার শৌখিন টুপি। মহিলাটি হয়তো তাকে বলছেন যে তার কমনীয় নিঃসঙ্গ মনের কথা কেউ কখনো বুঝল না। তেতলার সামনের জানলাগুলোর আলো দেখে আর সময়টা বিবেচনা করে চোরটা বুঝল যে বাড়ির মালিক হয়তো এতক্ষণে তার ঘরে এসেছেন এবং আরেকটু পরেই আলো নিভিয়ে শুয়ে পড়বেন। কারণ এটা ছিল বছরের সেপ্টেম্বর মাস আর 15। এই সময়ই বাড়ির কর্তাদের কাছে ছাদের বাগান আর স্টেনোগ্রাফারদের বিলাস মনে হয়। এই সময়ই তারা সঙ্গিনীদের প্রত্যাবর্তন কামনা করেন। তাদের মন ঘরের স্থায়ী সুখ শান্তির জন্যে উন্মুখ হয়ে থাকে। সিঁদেল চোরটা একটা সিক্রেট ধরালো। সেই দেশলাইয়ের লুকোনো আলোতে এক মুহূর্তের জন্য তার চেহারাটা স্পষ্ট দেখা গেল সে একজন তৃতীয় শ্রেণীর সিঁদেল চোর। তৃতীয় শ্রেণীর সিঁদেল চোররা এখনও স্বীকৃতি পায়নি বা গৃহীত হয়নি। পুলিশরা আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এদের শ্রেণীবিভাগ খুব সহজ। তাদের গলায় বাঁধা রুমালটা দেখলেই তফাৎটা সহজে বোঝা যায়। সিঁদেল চোর ধরা পড়ার পর যদি দেখা যায় তার গলায় রুমাল বাঁধা নেই, তাহলে বুঝতে হবে সে একেবারে নিম্নতম শ্রেণীর পর্যায়ে পড়ে। তারাই খুব শয়তান হয়, তারাই হলো জঘন্যতম অপরাধী। তাদের মধ্যেই একদিন 1878 সালে পেট্রোলম্যান হেনেসির পকেট থেকে হাতকড়ি চুরি করে গ্রেপ্তার হওয়ার আগেই পালিয়ে গিয়েছিল। সিঁদেল চোরের আরও একটি বহু পরিচিত শ্রেণী হচ্ছে তারা যারা গলায় রুমাল বাঁধে। বাস্তব জীবনে তাদের র্যাফেলস বলে উল্লেখ করা হয়। দিনের বেলায় তারা ভদ্রলোক সেজে থাকে, চমৎকার পোশাক পরে, তারা কোনো রেস্টুরেন্টে জলখাবার খায়, এমন ভাব দেখায় যেন ঘরের দেওয়ালে কাগজ আঁটা তাদের পেশা। কিন্তু রাত্রিবেলায় শীত কাটাই হলো তাদের আসল কাজ। তাদের মায়েরা অত্যন্ত বড়লোক হয়। তারা সবাই ওশান গ্রোভের সম্ভ্রান্ত অধিবাসী। আর যখন তাদের জেলখানায় পোড়া হয় তখন তারা নখ কাটবার যন্ত্র আর পুলিশ গেজেট পড়তে চায়। দেশের প্রত্যেক প্রদেশে তাদের একটি করে স্ত্রী থাকে আর প্রেমিকা থাকে প্রত্যেক দেশে। খবরের কাগজে তাদের বিয়ের বিবরণ ছাপা হয়। যেসব মেয়েদের ছবি তাদের ভাঁড়ারে থাকে তাদেরই একটা ছাপিয়ে তাদের স্ত্রী বলে চালানো হয়। সেই সব মেয়েদের অসুখের সময় অসংখ্য ডাক্তার এসেও কেমন করে তাদের সারাতে পারেনি। শেষে এক বোতল ওষুধের প্রথম দাগ খেয়েই কেমন করে তারা আরাম লাভ করেছে, এ ধরনের নানা কল্পিত কাহিনী সেসব খবরের কাগজে ছাপা হয়। সিঁদেল চোরটি একটি নীল সোয়েটার পরেছিল। তার চেহারা বড় লোকের মতনও নয়, আবার একেবারে খুব গরিবও নয়। তার শ্রেণী নির্ণয় করতে গেলে পুলিশকে ব্যর্থ হতে হতো। তারা এখনও এরকম ভদ্র সাদাসিধে চেহারা সিঁদেল চোর দেখেনি। সে যেমন তার অবস্থা তেমনিভাবেই এসেছে, বড়লোকও নয়, গরিবও নয়। এই তৃতীয় শ্রেণীর সিঁদেল চোরটি চারদিকে চেয়ে দেখতে লাগলো। মুখোশও পরেনি সে, তার কোনো লণ্ঠনও হাতে নেই, রবারের জুতোও নেই পায়ে। একটা 38 ক্যালিবারের রিভলভার ছিল তার পকেটে,
আর সে পিপারমেন্ট লজেন্স চিবোচ্ছিল এক মনে। ঘরের আসবাবপত্র যাতে ধুলো পড়ে নষ্ট না হয় সেজন্যে ঢাকনা দেওয়া ছিল। রূপোর জিনিসপত্র অনেক দূরে সেফ ডিপোজিট ভল্টের মধ্যে রাখা ছিল। সিঁদেলচোরটি খুব বড় কিছু চুরি করবার আশায় আসেনি। তার উদ্দেশ্য ছিল যে ক্ষীণ আলোকিত ঘরে বাড়ির মালিক তার নিঃসঙ্গতার বোঝা হালকা করবার জন্যে একটা শান্তির আশায় অঘরে ঘুমোচ্ছেন, তারই মধ্যে ধোঁকা। আইনত যেটুকু তার ব্যবসার পক্ষে লাভজনক তার বেশি আর সে কিছু স্পর্শ করবে না। খুচরো টাকা কড়ি, একটা ঘড়ি কিংবা পাথর বসানো একটা স্টিক পিন, এইসবই নেবে সে, তার বেশি কিছু নয়। অর্থাৎ যা তার পক্ষে অসঙ্গত, যা অত্যন্ত মূল্যবান, তা নেবার দিকে তার লোভ নেই। সে দেখতে পেলে জানলাটা খোলাই রয়েছে। এই সুযোগ সে গ্রহণ করলে। সিঁদেলচোরটি নিঃশব্দে আলো জ্বলা ঘরটিতে ঢুকল। অল্প অল্প গ্যাস জ্বলছিল। ভদ্রলোক বিছানায় ঘুমিয়েছিলেন। ড্রেসিং টেবিলের উপর অনেক জিনিস এলোপাথারি ছড়ানো ছিল। দুমড়ানো একটা নোটের তারা, একটা ঘড়ি, চাবির গোছা, 3টে আগুন উস্কাবার কাঠের টুকরো, নেবানো চুরোট, চুলে বাঁধবার একটা লাল সিল্কের ফুল, আর সকালবেলা দাস্ত হওয়ার জন্যে এক বোতল রোজোসেন্সার রয়েছে। তখনও সেটা খোলা হয়নি। সিঁদেলচোরটি ড্রেসিং টেবিলের দিকে 3 পা এগিয়েছে। এমন সময় ভদ্রলোক একটা গোঙানির শব্দ করে চোখ খুললেন। তিনি তার ডান হাতটা বালিশের তলায় ঢোকালেন, কিন্তু বার করবার সময় পেলেন না। সিঁদেলচোরটি কথা বলার ভঙ্গিতে বললে, নড়বেন না। প্রথম শ্রেণীর চোরেদের মতো তৃতীয় শ্রেণীর সিঁদেলচোররা হিস শব্দ করে চুপ করায় না। বিছানায় শোয়া ভদ্রলোকটি সিঁদেলচোরের পিস্তলটির গোল মাথাটার দিকে চেয়ে যেমন ছিলেন তেমনই রইলেন। সিঁদেলচোরটি হুকুম দিলেন, এখন 2টো হাত উঁচু করুন। যেসব দাঁতের ডাক্তাররা দাঁত তোলাবার সময় যন্ত্রণা হবে না বলে বিজ্ঞপ্তি দেয়, তাদের একরকম ছোট কাঁচা পাকা ছুঁচলো দাড়ি থাকে। ভদ্রলোকেরও সেই রকম দাড়ির ছিল। তাকে দেখে মনে হয় তিনি খুব জোয়ান এবং সম্ভ্রান্ত লোক। একটু যেন রেগে গেছেন এবং বিরক্ত হয়েছেন বলে মনে হলো। তিনি বিছানায় উঠে বসে তার ডান হাতটা মাথার উপর তুললেন। সিঁদেলচোর হুকুম করলে, অন্য হাতটাও তুলুন। আপনার হয়তো 2 হাতই চলে, আপনি বাঁ হাত দিয়েও গুলি করতে পারেন, আপনি 2 পর্যন্ত নিশ্চয়ই গুনতে পারেন। শিগগির করুন, শিগগির। ভদ্রলোক মুখটা বিকৃত করে বললেন, ও হাতটা তুলতে পারি না। কেন? ওতে কি হয়েছে? কাঁধে বাতের মতো হয়েছে। ফুলেছে? ফুলেছিল, কিন্তু এখন ফুলোটা গেছে। সিঁদেলচোরটি ভদ্রলোকের দিকে বন্দুকটা ধরে 2-1 মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সে একবার ড্রেসিং টেবিলের উপরে মালগুলোর দিকে চেয়ে দেখল, তারপর একটু আধা অপ্রস্তুত হয়ে বিছানার উপর ভদ্রলোকটার দিকে তাকাল। তারপর হঠাৎ একটা অদ্ভুত মুখভঙ্গি করে হাসল। ভদ্রলোক বিরক্ত হলেন, বললেন, ওরকম করে আমার দিকে চেয়ে ঠাট্টা করো না। চুরি করতে এসেছো তো করো না, ওই তো কয়েকটা জিনিস পড়ে রয়েছে। সিঁদেলচোরটি বলল, আমাকে মাফ করবেন, আমারও একটু বাতের ব্যথা উঠল এক্ষুনি। আপনার পক্ষে ভালোই হয়েছে যে আমারও বাতের অসুখ আছে, আমারও বাঁ হাতে। আমি ছাড়া অন্য কোনো চোর হলে যখন আপনি বাঁ হাতটা তুলতে পারলেন না, তখনই আপনাকে খুন করে ফেলত। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কতদিন হলো তোমার হয়েছে? 4 বছর। তার বেশি নয়। আমার তো মনে হয় একবার যদি বাতে ধরে তো সারা জীবনে আর ছাড়ে না। ভদ্রলোক একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কখনো ঝুমঝুমি সাপের তেল ব্যবহার করেছিলে? সিঁদেলচোরটি বলল, পিপে পিপে ব্যবহার করেছি।
আমি যত সাপের তেল ব্যবহার করেছি সেগুলো যদি যোগ করা হয় তাহলে এখান থেকে শনি গ্রহ যত দূর তার 8 গুণ লম্বা হবে। আর ঝুমঝুমির শব্দ ইন্ডিয়ানার ভ্যালোপ্যারিসও পর্যন্ত শোনা যাবে, আবার তার প্রতিধ্বনি ফিরে আসবে। ভদ্রলোক বললেন, কেউ কেউ চিজেলাম স্পিল ব্যবহার করে। সিঁদেল চট্টি বললে, একেবারে বাজে। 5 মাস আমি খেয়েছি, কিচ্ছু হয়নি। আমি 1 বছর ফিঙ্কলহ্যামস এক্সট্রাক্ট, রাম অফ জিলেটাপুলটিস আর পটস্পেন প্যালভাইজার ব্যবহার করে একটু আরাম পেয়েছিলাম। তবে আমার মনে হয় আমি পকেটে যে বাদাম রেখে দিতাম সেইটাকেই আসলে উপকার হয়েছিল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ব্যথাটা তোমার রাত্রে বাড়ে না সকালে বাড়ে? সিঁদেল চট্টি বললে, রাত্রে। আর ঠিক ওই সময়টাতেই আমার কাজের চাপ সবচেয়ে বেশি। আচ্ছা, এবার আপনার হাতটা নামিয়ে নিন। একটা কথা, আপনি কখনো ব্লিকার স্টাফসের ব্লাড বিল্ডার ব্যবহার করে দেখেছেন? না, আমি কখনো ব্যবহার করিনি। তোমার ব্যথাটা কি মাঝে মাঝে হয় না সবসময়ই লেগে থাকে? সিঁদেল চট্টি বিছানার পায়ের দিকে বসলো, তার বন্দুকটা তার নিজের জোড়া হাঁটুর ওপর রাখল। বললে, এটা হঠাৎ হয়, যখন হবার কথা নয় তখনই হয়তো ব্যথাটা চাগিয়ে ওঠে। সেজন্য দোতলা বাড়িতে আমি চুরি করা ছেড়ে দিয়েছি, কারণ কয়েকবার মাঝখানেই আটকে গিয়েছিলাম। তবে আপনাকে বলি, আসলে ডাক্তাররাও বলতে পারে না কিসে রোগ সারে। ঠিক বলেছ, আমি প্রায় $1000 খরচ করেছি, কিন্তু কোনো উপকার পাইনি। তোমার ফলে? হ্যাঁ, সকালবেলাটা। আর যখন বৃষ্টি হয় সে যে কি কষ্ট। ভদ্রলোক বললেন, আমারও। সামান্য 1 ঝাপটা জোলো হাওয়ায়ও কখন ফ্লোরিডা থেকে এখানে রওনা দিতে শুরু করলো তা আমি এখান থেকেই বলে দিতে পারি। আর ম্যাটিনি শোর দিনে থিয়েটারের পাশ দিয়ে যদি কখনো যাই তো ভেতরের এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া আমার হাতে এসে লাগলে এমন কনকনানি হয় যে আমি একেবারে দাঁতের ব্যথার মতন লাফিয়ে উঠি। সিঁদেল চট্টি বললে, যাকে বলে একেবারে নরক যন্ত্রণা। ভদ্রলোক বললেন, তুমি ঠিক বলেছ। সিঁদেল চট্টি এবার পিস্তলটি পকেটে পুরে একটু আরাম করে বসলো। বললে, আচ্ছা একটা কথা বলুন তো, কখনো অপোডেলডক ব্যবহার করেছেন? ভদ্রলোক রেগে গিয়ে বললেন, বাজে, তার চেয়ে রেস্টুরেন্টের মাখন মাখা ভালো। সিঁদেল চোর একমত হলো, বললে, ঠিক বলেছেন। বাচ্চা ছেলেদের বেড়াল ছেড়ে দিলে সেখানে লাগালে কাজ হয়, ওসব জিনিস আমাদের কাজ হবে না। এই আপনাকে বলে রাখছি, একটা জিনিসে শুধু এর আরাম হয়, বলবো? ছোট্ট ওষুধ বটে, কিন্তু সেটা বেশ আরামদায়ক। সেটা হলো মদ। আচ্ছা, আজকে না হয় চুরি করাটা থাক, আপনার জামা কাপড়টা পরে নিন না, একসঙ্গে দুজনে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করা যায়। কিন্তু ওই আবার ব্যথাটা চাগিয়েছে। ভদ্রলোক বললেন, 1 সপ্তাহ ধরে আমার কি হয়েছিল, কারুর সাহায্য ছাড়া আমি জামা কাপড় পর্যন্ত পরতে পারতাম না। আমার চাকর টমাস বোধহয় এখন ঘুমুচ্ছে। আর সিঁদেল চট্টি বললে, আপনি উঠুন, আমি আপনার জামা পরিয়ে দিচ্ছি। সংস্কারে যেন বাঁধতে লাগলো ভদ্রলোকের। তিনি তার কাঁচা ফাঁকা দাড়িতে হাত বুলোলেন, বলতে গেলেন, না না না, এটা খারাপ দেখায়। সিঁদেল চট্টি বললে, এই আপনার শার্ট নিন, উঠে পড়ুন। আমি একটা লোককে জানি যিনি মাত্র 2 সপ্তাহ অম্বরিশ অয়েন্টমেন্ট ব্যবহার করে এমন ভালো হয়ে গেলেন যে 2 হাত দিয়ে তার পোশাক পরতে পারতেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ভদ্রলোক হঠাৎ পেছনে ফিরলেন, বললেন, সঙ্গে টাকা নিতে ভুলে গেছি, ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়েছিলাম কাল রাত্রে। সিঁদেল চট্টি তার ডান হাতটা ধরে থামিয়ে দিলে, বললেন, আসুন আসুন, আমি আপনাকে আসতে বলেছি। টাকার কথা আপনাকে ভাবতে হবে না, আমার কাছে টাকা আছে। আচ্ছা,
কখনো উইচ হেয়ার জেল? আর উইন্টার গ্রিনের তেল ব্যবহার করেছেন?